হলো লিকুইড সিস্টেমের জন্য। হ্যাঁ, তো আসো আজকে বই আছে সবার সামনে, ফিজিক্স বই। ফিজিক্স তোমাদের পিছনে নাই তাই না? একটা হলে দুজনে দেখতে পারবো, অসুবিধা নেই। হয় একটু বই লাগবে। আচ্ছা দেখো, আসো। আচ্ছা, গত ক্লাসে আমাদের যে ক্লাস ছিল এই যে এরকম, এগুলা ছিল, এগুলো আমরা জানছিলাম তাই না? আচ্ছা, তারপরে এখানে চাপের আমরা ফর্মুলাটা পড়ছিলাম, কিভাবে সমীকরণটা গঠন হয়। তারপর আমরা এগুলা দেখলাম, সর্বোচ্চ চাপ আর সর্বনিম্ন চাপ বের করার সমীকরণগুলো দেখলাম। তারপরে এই সৃজনশীল একটা সলভ করছিলাম। তারপর এটা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। ওকে, এইখান থেকে এগুলা আলোচনা করছিলাম। আচ্ছা দেখো, এই আমরা ডিটেল আলোচনা করব হলো তরল। তরল পদার্থের চাপ নির্ণয়ের মেথড, নির্ণয় এর মেথড, এইটা নিয়ে আজকে আলোচনা করবো। নির্ণয় বানান রয়েছে না? আচ্ছা দেখো, এটার মেথডটা হলো P is equal to H rho g। আচ্ছা শোনো, এই P is equal to H rho g এটা জানতে হইলে আমাদের একটা টপিক আসে, সেটার নাম হলো ঘনত্ব। ঘনত্ব নিয়ে, হ্যাঁ ওটা রো কে, হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব। তো আমরা একটা কাজ করি, আমাদের সামনে বই আছে তো না? আচ্ছা, তো আমরা হলো এই মেথডটা শেখার আগে বইয়ের মধ্যে দেখো একটা পড়া লেখা আছে, একটা লাইন লেখা আছে, ওই লাইনে যাই আমরা। বইটা বের করো তো একটু, একটা প্রতি বেঞ্চে একটা করে থাকলেই হইলো। সবাই আমার একটা বই আছে তো, ফিজিক্স। রেডি সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। রাফি তোমার তো বই নাই। সালমা তোমরা একটা বই ইউজ করো তো, একটা বই সামনে পাঠিয়ে দাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি সবাই? আচ্ছা দেখো, 130 পেজ, 130 পেজ বইয়ের মধ্যে এখানে লেখা আছে নিচের দিকে, আবার এর উল্টোটাও সত্যি। মানে এই লাইনের পরে এখানে না, তার উপরে একটা লাইন আছে, উপরের পাড়ায় দেখো, চাপ স্কলার হওয়ার কারণ কি? কারণ এর দিক নাই। এই লাইনটা দাগ দাও।
চাপ স্কেলার হওয়ার কারণ কি? কারণ এর দিক নাই। কেন দিক নাই পরে লেখছে, মানে এটা খুবই প্রয়োজনীয়। কি প্রয়োজনীয়? কারণ চাপ ধারণাটি কঠিন পদার্থ থেকে বেশি প্রয়োজনীয় হলো তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। এটার মিনিং আমি বলি, মানে আমরা গত ক্লাসে যে জিনিসটা বলছিলাম, এই অধ্যায়ের নাম হলো পদার্থের অবস্থা এবং চাপ। মালিহার একটু অসুবিধা হতে পারে, তুমি লাস্টের দিকে দাঁড়াও, তোমার সাথে কথা বলবো না। তুমি তারপরে যে রাফিও দাঁড়াবা, কারণ তোমরা ক্লাস করো নাই গত ক্লাস। মানে পদার্থের অবস্থা মানে হলো তিনটা অবস্থা আছে, কঠিন, তরল, বায়বীয়। গত ক্লাসে আমরা বের করা শিখছি কঠিন পদার্থের চাপ, তো আমরা হলো তরল পদার্থের চাপ বের করা শিখবো। তাই এখানে একটা ভাষা লিখছে যে হলো চাপের কোনো দিক নাই। কেন নাই? কারণ তুমি আমার দিকে তাকাও, তুমি যখন তরল পদার্থ পুকুরের মধ্যে নামবা, পুকুর পানির মধ্যে ডুব দিবা, পানি তোমার হচ্ছে সব দিক থেকে সমানভাবে চাপ দেবে। যেমন নাকের ছিদ্র এইদিকে আছে, তাহলে এইদিকে পানি ঢোকার চেষ্টা করবে, এইদিকে ঢোকার চেষ্টা করবে, এইদিকে কানের ছিদ্র দিয়ে, সব জায়গা দিয়েই পানি একটা প্রেশার ক্রিয়েট করবে, বুঝছো? আবার এই যে বায়ুর মধ্যে আমরা ডুবে আছি, বায়ু আমাদের চাপ দিতেছে, তাহলে আমরা চাপ অনুভব করতেছি না কেন? কারণ ব্লাড আবার বাইরের দিকে একটা চাপ দিতেছে, যেটা আমরা বলি ব্লাড প্রেশার। কি বলি? ব্লাড প্রেশার। দুইটা স্বাভাবিক অবস্থায় থাকলেই আমরা হলো মানে ফিল করি না যে বায়ুতে আমার চাপ দিতেছে। তো আমার ব্লাডের প্রেশারটা যখন কমে যায়, তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, তার মানে হলো চাপ দিতেছে, ওটার আমরা লো প্রেশার বলি। আবার ব্লাডের প্রেশার বাইরের বাতাসের প্রেশারের চাইতে যখন বেশি হয়, তখন সেটার আমরা হাই প্রেশার বলি। তো এই যে বাতাস এবং পানি, এটা সব দিক থেকে, যে কোনো দিক থেকেই চাপ দিতে পারে, এটার কি কোনো দিক আছে? নাই। এই সেন্স থেকে আমরা বলবো চাপ হলো একটা কি রাশি? স্কেলার রাশি। পাইছো লাইনটা? আচ্ছা, এটা গেল। পরের লাইন, এই লাইন কিন্তু বইয়ের লাইনগুলো আমাদের লাগবে, দাগাবা। আমি এখানে পিডিএফ দেখাইতাম, কিন্তু পিডিএফটা আমার মেক করা নাই, সময় নষ্ট হওয়ার জন্য বই থেকে পড়াইতেছি। তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে, তখন সেটা আসলে দিকের উপর নির্ভর করে না। এই লাইনটা আন্ডারলাইন করো। তার মানে কি? তুমি এই বইটা দাগিয়ে দাও। তরল এবং বায়বীয় পদার্থ যখন চাপ দেয়, তখন সেটা কোনো দিকের উপর ডিপেন্ড করে না, যে কোনো দিক থেকে ডিপেন্ড করে। এই জন্য এটা স্কেলার রাশি। আমরা কি পড়ছিলাম গতির চ্যাপ্টারে? পড়ছিলাম যে রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিক লাগে না, সেটার স্কেলার রাশি বলে। আর যেটা প্রকাশ করতে মান এবং দিক দুইটাই লাগে, সেটার কি বলে? ভেক্টর। বুঝাইতে পারছি? ওই লাইন থেকে এটা আসছে। আচ্ছা, এখন এখানে কইতেছে কি দেখো, এই বিষয়টা আমরা একটু পরেই দেখতে পাবো। আচ্ছা, ভালো কথা। নিচে কি বলতেছে দেখো, বল প্রয়োগ করার অংশটুকুর ক্ষেত্রফল যদি কম হয়, তাহলে চাপ বেড়ে যায়। এই লাইনটা, তাহলে এই যেটুকু চাপ দেয়, ক্ষেত্রফল যদি কম হয়, এইটুকু ক্ষেত্রফল যদি কম হয়, চাপ বেশি হয়। এটা গত ক্লাসে কি আমরা পড়ছিলাম? হ্যাঁ, ব্যস্তানুপাতিক সময়, মানে বইয়ের লাইনটা আমি পড়াইতেছি, এই যে এইখানে পড়াইছিলাম, এই যে লেখা আছে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল বাড়লে চাপ কমে যায়, আর ক্ষেত্রফল কমলে চাপ বেড়ে যায়। মানে সেটা আমি এটা আরেকটু সুন্দর করে লিখছি, এখানে ওইভাবে লেখা নাই, কিন্তু বইও তো আমাদের একটু দাগাইতে হবে। পাইছো? আচ্ছা, এখানে একটা উদাহরণ দিচ্ছে, যেমন একটা পেরেকের একটা হলো সূচালো মুখ, সূচালো মানে কি? চোক্কা। আর একটা হলো থ্যাতলা মুখ। এখন এখানে বলতেছে সূচালো মুখের দেওয়ালে স্পর্শ করে পিছনে চওড়া মুখ, অর্থাৎ এই যে এটা হলো পেরেক। ধরো এটা যদি পেরেক হয়, পেরেকের এই মাথায় এরকম, আর এই পাশে হলো চ্যাপটা। এখন তুমি এই পাশে যদি হাতুড়ি দিয়ে বাড়িয়ে দাও, তাইলে হলো এটা খুব সহজেই ঢুকে যাবে। কেন? কারণ তখন বেশি পরিমাণে চাপ অনুভূত হবে, কারণ ক্ষেত্রফল যখন কম হয়, চাপ তখন বেশি হয়। ক্ষেত্রফল যখন কম হয়, চাপ তখন বেশি হয়। আবার আরেকটা কথা বলতেছে, পরের লাইন, সূচালো মাথার ক্ষেত্রফল যেহেতু কম, তাই খুব কম ক্ষেত্রফল যেহেতু খুবই কম, তাই চাপটা খুব বেশি হবে এবং অনায়াসে পেরেক, কাঠ বা দেওয়ালের মধ্যে ঢুকে পড়ে। আবার ছুরির কথা তাই আসছে। যেমন আমরা যদি ছুরির দিকে তাকাই, ছুরির যেই পিঠটা কাটে ওই পিঠ হলো বেশি তীক্ষ্ণ না, মানে ওটা ক্ষেত্রফল কম, আর উল্টা পিঠে ক্ষেত্রফল বেশি। যেমন আগেকার বই লেখা ছিল ভোতা আলপিন সহজে খাতার মধ্যে প্রবেশ করে না, কিন্তু তীক্ষ্ণ আলপিন সহজে প্রবেশ করে। কেন? কারণ তীক্ষ্ণ আলপিনের মাথা হলো কম জায়গা দখল করে, ক্ষেত্রফল কম থাকে, চাপ বেশি হয়, তাই খুব সহজে ঢুকে যায়। বুঝছো? এই সম্পর্কটা এই যে এইখান থেকে আসছে, আমি এটা আলাদা করে যেখানে রেডি করে রাখছি। পরের লাইন। আচ্ছা, এবার আসো 131 পেজ। চাপের আর একটা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওরা তো আসে নাই, আসো। ও আচ্ছা, আসো আসো, আমি কেবলই শুরু করছি, আসো।
ও আচ্ছা, আসো আসো আসো, এই যে এই জায়গায় বসো, তোমরা সামনে বসো। আমি ভাবছি আসবে না, এই জন্য আমি শুরু করছি। তো যদি আসারই থাক মানে নয়তো আমি একটু অপেক্ষা করতাম। সামনে বসতে পারো, ওই যে ওখানে বসতে পারো। আপনার যদি গরম ধরে আপনি ভিতরে বসেন। আচ্ছা, ও গুড, কত ভালোবাসে। আচ্ছা, আসসালামু আলাইকুম। রেডি? বই আছে, একটু ফিজিক্স বইটা বের করো তো। ফিজিক্স বই চালু করো। 131 পেজ, 131 পৃষ্ঠায় যাও। এগুলা কি অসুবিধা হবো? অসুবিধা হলে নিচে নামিয়ে নাও। হ্যাঁ, 131 পেজ। তুমি ফিজিক্স বই আনছো কি? আচ্ছা, খাতা বের করো, তাই হবো। ওইখানে একটা বই আছে না, দুইজনে শেয়ার করো। এখানে লেখা আছে 1 নিউটন বল, ও সরি, চাপের আরেকটা এককের আরেকটি নাম হলো প্যাসকেল। এই বইটা দাগ দাও, 131 পেজ, 131 চালু করো, বই দাগাইতে হবে। হ্যাঁ, চাপের আরেকটা এককের নাম হলো প্যাসকেল। গত ক্লাসে কি এটা নিয়ে আমি আলোচনা করছিলাম, কেন প্যাসকেল? করি নাই, তাই না? আচ্ছা, আজকে করব। 1 নিউটন বল 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করলে 1 প্যাসকেল চাপ পাওয়া যায়। আসো, এই লাইনটা আজকে শিখবো, কেন এই লাইনটা আসলো, কোথা থেকে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে শুরু আসলো, প্যাসকেল শব্দটা কোন জায়গা থেকে আসলো? তো পরীক্ষার মধ্যে এইভাবে আসবে, 10 প্যাসকেল কাকে বলে, 30 প্যাসকেল কাকে বলে, 15 প্যাসকেল কাকে বলে, এরকম আসতে পারে। যাই আসুক, সবগুলার প্রশ্ন এইভাবে শিখবা। আমাকে বলবে হচ্ছে প্যাসকেল, পাশে আর একটা নাম লিখবে, ধরো বলবে হচ্ছে চাপ কাকে বলে, কাকে বলে, এটা হলো কোশ্চেন আমাদের। তাহলে চাপ আসছে, এখন চাপ কাকে বলে ওইটা মাথার মধ্যে আনতে হবে। ওই প্রশ্নের উত্তর একটাই, প্রথমে লিখবা আমরা জানি। ক্লাস আমি রেকর্ড করতেছি, তো যদি বাসায় যায় আবার হলো রিপিট করবা। তো আমি ধরো এখানে লিখলাম। আচ্ছা, আর একটা অপশন দিয়ে রাখি, পরীক্ষা এরকমও হইতে পারে 1 প্যাসকেল কাকে বলা হয়, এখানে দিয়ে দিলাম 1 প্যাসকেল কাকে বলে। আচ্ছা, প্রথমে 1 প্যাসকেল আলোচনা করব। তাহলে আমরা জানি, ধরো আমি লিখলাম চাপ, তোমার নাম জানো কি? সামি। সামি, বলো তো চাপ সমান সমান কি? বল ভাগ ক্ষেত্রফল। সান বলো, বলের একক কি? নিউটন। তাহলে উপরে আমি এন বসাইলাম। ক্ষেত্রফলের একক কি তুমি বলো? ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এসআই একক হলো মিটার স্কোয়ার। আচ্ছা, লিখলাম। এখন এই জায়গায় আমরা সব স্টুডেন্টই জানি, যেমন আমি এই জায়গায় লিখলাম এক্স আর ওয়াই, মাঝখানে প্লাস দিলাম। এক্স এর সহগ কত এই জায়গায়? 1। যদি সহগ না থাকে তাহলে 1 থাকে, তাই না? তাহলে খুব ইজিলি বুঝতে পারলাম ইউনিটের সাথে 1 আছে, প্রতিটা ইউনিটের সাথে, তাই আছে না? 1 এবং 1 কে যদি ভাগ করি, এইটুকু থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে 1। তাহলে উপরে আছে নিউটন আর পাশে আছে তোমার মিটার স্কোয়ার, অর্থাৎ এই ভাগ চিহ্নটা এখানে স্ল্যাশ হয়ে গেল। কিন্তু যারা সায়েন্স স্টুডেন্ট এটার এইভাবে বলবে নিউটন পার মিটার স্কোয়ার। এটার কি বলবো আমরা? নিউটন পার মিটার স্কোয়ার। এটারে আরো কিভাবে লেখা যায়? নিচের কোনো রাশি, ধরো এখানে আছে এ আর নিচে আছে হলো বি, এই সামনে এন আছে, তাহলে এটা যদি উপরে ওঠে এ ইন্টু বি, মানে পাওয়ারের সামনে একটা কি আছে? মাইনাস। ফর এক্সাম্পল 1/x স্কোয়ার, 1/x টু দ্য পাওয়ার 10। তাহলে নর্মালি যদি আমরা লিখি, এই জায়গায় এক্স এর উপরে নিয়ে যাইতেছি, তাহলে এখানে এটার সামনে একটা কি আসবে? মাইনাস। এখানেও ঠিক তাই, এটার সামনে একটা -10 আসবে। এইটার কত হবো বলো তো দেখি? মানে এনে মনে মনে 1 আছে, তাহলে x ইনভার্স 1। বুঝছো তো? বুঝছো এটা? আচ্ছা, তাহলে সেন্স মেক করো, এটার আরো কিভাবে লেখা যায়? 1 নিউটন, এটার উপরে উঠাবো, তাহলে মিটার ইনভার্স 2। এই যে এটা হলো চাপের মৌলিক একক, মূল অবস্থা। এখন বইয়ের 131 পেজ দেখো, 131 পেজে কি লিখছে? চাপের আরো একটি একক রয়েছে যাকে প্যাসকেল বলা হয়। কথা বল না কেন? মানে এখানে স্যার বললো, যিনি বইটা লিখছেন
সে বলতেছে যে এইটার আর একটা নাম হলো প্যাসকেল। এখন আমার প্রশ্ন হলো উনি এটার নাম প্যাসকেল বললো কেন? একটা রিজন আছে। চাপ নিয়ে যে যতগুলা বিজ্ঞানী কাজ করছে প্যাসকেলের অবদান বেশি, তো ওনার নাম থেকে এই অক্ষরগুলো নেওয়া হয়েছে। তার মানে এই পুরো অংশকে প্যাসকেল বলবো। পুরো অংশকে কি বলবো? এখন কিভাবে প্যাসকেল বলবো সেটা দেখো। আচ্ছা, আমরা প্যাসকেল বলবো হলো এইভাবে, এইটুকু বাদ দিলাম, আমি এই জিনিসটুকু ধরো নিয়ে আসলাম, এইটুকু নিয়ে আসলাম, এটা আবার এই জায়গায় লিখলাম, এখানে লিখলাম চাপ ইজ ইকুয়াল টু, উপরে লিখলাম বল, আর নিচে লিখলাম হলো ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখন চাপের আর এককের আর একটা নাম কি? প্যাসকেল। তাহলে আমি এখানে লিখলাম প্যাসকেল। বলের এককের নাম কি? নিউটন, আমি লিখলাম নিউটন। ক্ষেত্রফলের এককের নাম কি? মিটার স্কোয়ার, দিলাম মিটার স্কোয়ার। কার কোনো সমস্যা আছে? এখন প্রতিটা ইউনিটের সাথে, গত ক্লাসে কি এগুলো আলোচনা করছিলাম? আচ্ছা, প্রতিটা ইউনিটের সাথে তোমার এক যায়, দিয়ে দিলাম এক এক। তাহলে এইখানে যে লাস্ট স্টেজ যেরকম লিখলাম, এখন 1 প্যাসকেল ইজ ইকুয়াল টু সমান সমান আমরা লিখতে পারি ভাগ করলে 1, এই হলো তোমার নিউটন মিটার ইনভার্স 2, অর্থাৎ 1 প্যাসকেল সমান সমান 1 নিউটন মিটার ইনভার্স 2। বুঝাইতে পারছি? পরীক্ষা এরকম আসতে পারে 1 প্যাসকেল ইকুয়ালস টু হোয়াট, তখন তোমার কি লিখতে হবে? 1 নিউটন মিটার ইনভার্স 2। বুঝছো তো জিনিসটা? কথা বুঝো নাই? তাহলে এখানে যে বললো যে চাপের এককের আর একটা নাম হচ্ছে প্যাসকেল। প্যাসকেল মানে কি? প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন মিটার ইনভার্স 2, অথবা প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন মিটার, 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এখন আমার 1 নিউটন কাকে বলে যদি পরীক্ষায় আসে, এখন আমি এইভাবে লিখবো, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 মিটার স্কোয়ার, এই যেভাবে বলবো, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল দেই, তাহলে যে পরিমাণ চাপ অনুভূত হয় তাকে বলা হয় 1 প্যাসকেল। পারবা না? 1 নিউটন মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর, সরি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল দিলে যে পরিমাণ চাপ অনুভূত হয়, আমার হাতের মধ্যে মেপে 1 মিটার স্কোয়ার নেওয়া লাগবো, নিয়ে তার মধ্যে 1 নিউটন বল দেওয়া লাগবো, দিলে আমি যে পরিমাণ চাপ ফিল করব সেটা হচ্ছে আমার হলো 1 নিউটন মিটার। কিন্তু পরীক্ষায় আসছে 10 প্যাসকেল। পরীক্ষা কত হয়েছে? 10 প্যাসকেল। আমার 10 প্যাসকেল কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আলোচনা করবা কিভাবে? এইখান থেকে দেখাই, যদি এইখানে যাই, যদি 10 আসে, তাহলে লাস্ট স্টেজে যাইয়া এখানে যা আছে তাই সব ঠিক আছে, ঠিক রেখা তুমি ধরো এই জায়গা থেকে শুধু 10 বানানোর চেষ্টা করবা এই পাশে। এই পাশে তাহলে কত দ্বারা গুণ করলে 10 হবে? আচ্ছা, এখন আমরা সবাই জানি যে এটা যদি একটা ইকুয়েশন হয়, এই পাশে যদি 10 দ্বারা গুণ করি, এই পাশেও 10 দ্বারা গুণ করতে হয়, তাই না? তাহলে এই পাশে কত দ্বারা গুণ করা লাগবে? 10 দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমি ধরো এই পাশে 10 দ্বারা গুণ করার জন্য একটু জায়গা বের করলাম। তাহলে আমরা এখানে 10 দ্বারা গুণ করলাম। এখন 10 উপরে উঠবে না নিচে নামবে? উপরে। তাহলে পরবর্তী লাইনে এসে আমি লিখতে পারি 10 প্যাসকেল, ওকে 10 প্যাসকেল ইকুয়ালস টু 10 উপরে গেল 10 নিউটন, আর নিচে আসলো 1 মিটার স্কোয়ার। এখন নিচে যায় এই পর্যন্ত আসার পর আমরা জানি যে খাতা এই পর্যন্ত লিখবা, তোমার ক্রিয়েটিভ হইতে হবে, কোনো গাইড বই মুখস্থ করা যাবে। নিচে যায় লিখতে হবে যে 10 প্যাসকেল বলতে বোঝায়, কমা দিলা, তারপর বলবা 1 মিটার স্কোয়ার, এটার নাম কি? ক্ষেত্রফল। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 10 নিউটন বল দেওয়া হয়, ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপর উঠবে আর কি, তাহলে যে পরিমাণ চাপ পাওয়া যায় তাকে 10 প্যাসকেল বলা হয়। বুঝাইতে পারছি? এখন যারা ব্রিলিয়ান্ট, বুয়েট সুয়েট বা এরকম স্বপ্ন আছে, তারা এটা আরেকটু অ্যানালাইসিস করে পড়বে, ম্যাথ নিয়ে তারা খেলতে হবে। এই পাশে 10, এই পাশে আমার যে কোনো মূল্যই হোক 10 বানান লাগবে। সে কি করবো? উপরে 20 নিউটন লিখবো, নিচে 2 মিটার স্কোয়ার লিখবো। কাটাকাটি করলে দেখো 10ই থাকে না? এইটা বলবে সে যে 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 20 নিউটন বল দেওয়া হয়, যে পরিমাণ চাপ পাওয়া যায় তাকে 10 প্যাসকেল বলা হয়। বুঝাতে পারছি? আবার সে আরেকটু কাজ করবে, এই পাশে 10 যে কোনোভাবেই বানাবে, ধরো 100 নিউটন লিখলো আর নিচে লিখলো হলো 10 মিটার স্কোয়ার। কাটাকাটি করলে যে 10ই থাকে, 10 থাকে না? সে বলবে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 100 নিউটন বল দিলে যে পরিমাণ চাপ পাওয়া যায় তাকে বলা হয় 10 প্যাসকেল। প্যাসকেল নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সবাই বই ধরো, এখন চাপ শেষ। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ডেনসিটি। ডেনসিটি যদি না বুঝি, আমরা তরলের তলদেশে
যে চাপ সেগুলো করতে পারবো না। তোমাদের যে শীট দিচ্ছি ওই শীটে আমি দেখছি ম্যাক্সিমাম অঙ্ক হলো তরলের চাপ, তাই না? আচ্ছা, ওটা অঙ্কটা খুব, হ্যাঁ দেবো নি তোমার বইয়ের 131 পৃষ্ঠা ধরবা। বইয়ের মধ্যে একটা লাইন আছে, প্রথম একটা লাইন আছে, দেখো, তরল এবং বায়বীয় পদার্থের চাপ বোঝার আগে তোমাদের ঘনত্ব সম্পর্কে ধারণাটি স্পষ্ট থাকা দরকার। এই লাইনটা ধরো, লাইনটা পাইছো? মানে আমি যদি তরলের চাপ আর হচ্ছে গ্যাসের চাপ বুঝতে চাই, আমাকে ঘনত্বের চাপ ঘনত্ব টার্মটা কি সেটা মাস্ট বুঝতে হবে। আমি যদি ঘনত্ব না বুঝি তাহলে ওই ধরনের মানে ম্যাথগুলা আমি করতে পারবো না। বুঝাইতে পারছি? এই লাইন দ্বারা স্যার এটা বুঝাইছে। তো ঘনত্ব কি, ঘনত্ব নিয়ে আমরা কথা বলতেছি। তোমাদের হচ্ছে শীটে এগুলা লেখা আছে, তোমরা এখানে লেখে টাইম নষ্ট করবা না, যাতে আমি অনেক বেশি পড়াইতে পারি। এই জন্য লেখার দিকে মনোযোগ, তোমার সাথে এইদিকে ফোকাস করবা। আর আমি ক্লাস রেকর্ড করতেছি, ইউটিউবে দেওয়া রাখবো, তোমরা ওইখান থেকে প্রয়োজন আবার রিপিট করবা। আচ্ছা দেখো, তো ঘনত্বর মূল থিম আমি এখানে একটু লিখলাম বেসিক কনসেপ্ট। আচ্ছা, কনসেপ্টস, এটার প্রথম বেসিক কনসেপ্ট হলো ঘনত্ব সম্পর্কে ধারণা রাখলে তোমাকে রাখতে হবে ক্ষেত্রফল আর হচ্ছে বস্তুর ভর। তাহলে এই দুইটা দিয়েই আমাদের হলো ঘনত্ব বানান লাগবে। তাহলে ডেফিনেশনটা কিভাবে বানাবো? যদি সংজ্ঞা বানাই আমরা এইভাবে বলবো, হচ্ছে সংখ্যা না সংজ্ঞা, একক ক্ষেত্রফলের ভরকে ঘনত্ব বলা হয়। এখানে লিখলাম একক ক্ষেত্রফলের ভরকে ঘনত্ব বলে। আচ্ছা, সামনে আমরা কিন্তু একটু লিখতে পারি বস্তুর, কোনো সমস্যা নাই। সরি, ক্ষেত্রফল না, একটু ভুল হয়েছে, এটা ক্ষেত্রফল হবো না, এটা হবো আয়তন। আচ্ছা, এটা লিখলাম আয়তন। তাইলে আমরা যেটা দেখলাম সেটা হলো ঘনত্ব তৈরি করতে হলে আমাদের লাগবে হলো আয়তন, আর চাপ তৈরি করতে লাগে হলো ক্ষেত্রফল। এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝছি? এখানে লিখলাম হলো আয়তন, লিখে আমরা টাইম নষ্ট করব না। তাহলে ওইটার মধ্যে লাগছে, চাপের মধ্যে লাগছে ক্ষেত্রফল, আর ঘনত্বের মধ্যে কি লাগতেছে? আয়তন। তাহলে দেখো আমি লিখলাম একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এখন এটাকে আমি একটা রুল বানাবো, একটা সমীকরণ বানাবো, এটা হলো সংজ্ঞা। এই সংজ্ঞাকে রুল বানাবো। কিভাবে বানাই দেখো, এখান থেকে আমি কে কাটলাম আর এখান থেকে বলে কাটলাম। তাহলে এইটুকু যা আছে হুবহু এখন এই জায়গায় লিখবো, লিখলাম একক আয়তন এর ভর, আর এই কে এবং বলে কাটা দিয়ে এই দুজনের বদলে লিখলাম সমান সমান, আর এখানে লিখলাম ঘনত্ব। যেমন তুমি বললা যে এবিডি স্যার প্রচুর কৃপণ, সে কাউকে কিছু দেয় না, পুরা কথা সমান সমান লেখা যাবে এবিডি স্যার ইজ ইকুয়াল টু কৃপণ। বুঝলেন আমার কথা? উল্টা কথা, যে রাফি অনেক মেধাবী, অনেক পড়াশোনা করে, রাফি ইজ ইকুয়াল টু মেধাবী, এরকম একটা আমরা কি সমীকরণ দাঁড় করাতে পারি? দাঁড় করানো যায় না? ওকে, তাহলে আমরা লিখলাম একক আয়তনের ভর ইজ ইকুয়াল টু ঘনত্ব। এইটা হলো আমার রুল, এইটা মাথায় রাখা লাগবে। এটা রাখলে আমি সবগুলা আমরা এটা সমীকরণ দাঁড় করাইতে পারবো। তাহলে আমি এই জায়গায় লিখলাম হচ্ছে, তাহলে আয়তনের হচ্ছে আয়তনের বাংলা ইংরেজি হলো ভলিউম, আর ভরের ইংরেজি হলো মাস বা ম্যাস, এটা হলো ডেনসিটি। ডেনসিটিকে বড় ডি আর ছোট ডি আর এটা হলো রো, পির মতো লেখা নিচে একটু লেস দিবা, এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন শোনো, তোমরা হলো পড়া হলো স্কুল ফিজিক্স পড়তেছো, স্কুল ফিজিক্সে রো ইউজ করছে। যখন ইন্টারমিডিয়েটে যাবা কেমিস্ট্রি করবা, রবিউল স্যার ধরো ক্যাপিটাল ডি ইউজ করছে, আবার অন্য টিচাররা হলো স্মল ডি ইউজ করছে, আবার কোনো টিচার রো ইউজ করছে। এই জন্য তিনটাই সেন্স রাখবা। আর ভলিউমকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করব, আর ম্যাসকে মানে ভরকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করব। তাহলে তিনটা সিম্বল পেয়ে গেছি, সিম্বল দিয়ে আমরা সমীকরণ বানাবো, প্রতীক দিয়ে আমরা কি বানাবো? সমীকরণ। তাহলে আমি এই জায়গায় লিখলাম, এখানে লিখছে একক আয়তনের ভর। এখন ও নিচে হলো 2 মিটার আয়তনের ভর, ও নিচে 3 মিটার আয়তনের ভর, ও নিচে 4 মিটার আয়তনের ভর, ও নিচে 100 মিটার, ও নিচে 400 মিটার, ও নিচে 500 মিটার, মানে 500 মিটার স্কোয়ার, মিটারের সাথে স্কোয়ার বলতে ভাই এক একজনে তাহলে এক একটা নিতেছে না। এই এক একটা সংখ্যাকে একটা সংখ্যায় আনবো, ধরি সংখ্যাটি অমুক, তাহলে কি ধরবো বলো তো? এক্স ধরবো না, এখানে কি ধরবো? বি। অর্থাৎ আমরা বলছিলাম যে ম্যাথের ক্ষেত্রে নর্মালি আমরা ধরি সংখ্যাটি এক্স বা ক খ এগুলো ধরি, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স যেভাবে এক্সিস্ট করে সেটা হলো ধরি সংখ্যাটি তার যে নামের প্রথম অক্ষর। তাহলে ধরি সংখ্যাটি হলো এখানে ভি। তাহলে আমি লিখলাম ভি আয়তনের
ভর ইকুয়ালস টু ভি আয়তনের ভর হলো এম, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, এখানে একটা সমান দিলাম, অতএব আমি এখানে লিখবো, এখানে এটা কি লিখছি একক, ভি এর নিচে লিখলাম একক আয়তনের ভর ইজ ইকুয়াল টু, আমরা শিখছিলাম যেমন 12 কেজি চাউলের মূল্য 1200 টাকা, অতএব 1 কেজি চাউলের মূল্য, তোমার নাম যেন কি সাফি, আচ্ছা সাফি বলো তো এই 12 যে ওই পাশে কি হবে ভাগ হবে, কারণ ক্যাপিটাল ইউনিট থেকে স্মল ইউনিটে ঢুকলে ওই রাশি যে ওই পাশে ভাগ হয়, তাহলে আমি 12 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে সেই হিসাবে এখানে ভি এর সাথে একক মানে হচ্ছে 1, তাহলে এখানে 1 এর মধ্যে ঢুকলে ভি যে ওই পাশে এম এর সাথে কি হবে ভাগ হবে, আমি এনে দিলাম এম ডিভাইডেড বাই ভি। এখন একটু আগে আমরা পড়ে আসছি একক আয়তনের ভর ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ এই খাঁচার নাম হলো ঘনত্ব, তাহলে এখানে লেখা আছে একক আয়তনের ভর, এখানে আছে আয়তনের ভর লেখা আছে, তাহলে এই খাঁচার নাম ওইখানে কি রেখা আসছে ঘনত্ব, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে ঘনত্ব, আর পাশে আছে হলো এম আর নিচে হলো ভি, এই যে এটা হলো ঘনত্বের মাদার ইকুয়েশন। ঘনত্বকে আমরা প্রকাশ করি হলো রো দিয়া, আমরা এই জায়গায় দিয়ে দিলাম ঘনত্বের রো, আর এখানে পাইলাম হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। যেমন রসায়ন বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় যখন যাবা এইটাই এই যে এইভাবে লেখা আছে গাইডে, ডি ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, আবার আরেকটা বই লেখা আছে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, ডি দ্বারা এখানে ডেনসিটি বুঝেছে, কিন্তু ফিজিক্সের এই বইয়ে আমরা রো ইউজ করব। তাহলে ঘনত্বের সমীকরণটা কি বুঝতে পারছো, বাসায় যায় 3-4 বার এগুলা নিউরনের মধ্যে আপলোড করবা, ক্লিয়ার হলো। তাহলে ঘনত্ব সমীকরণ আমরা পাইছি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। এখন এটার একক আছে, দুই প্রকার একক ঘনত্বের একক, একটা হলো কেজি মিটার পার কিউব, আর একটা হলো গ্রাম পার সিসি, এইভাবে লেখে। এটারে আবার স্যাররা এইভাবে লেখে কেজি মিটার ইনভার্স 3, এটারে আবার টিচাররা এইভাবে লেখে গ্রাম সিসি ইনভার্স 1, এটারে টিচাররা আবার এইভাবে লেখে গ্রামের গ্রাম লেখে, সিসিরে লেখে সেন্টিমিটার, আর এখানে দেয় কিউব পার কিউব, অথবা স্যাররা লেখে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। আচ্ছা গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3, তাহলে এটারে এই 4 ভাবে গাইড আমরা পাবো। এটা কেন হলো এই জিনিসটা আমাদের এখন একটু শেখা লাগবে, নয়তো আমাদের ম্যাথ করতে হিউজ পরিমাণ প্রবলেম হবে, বুঝছো কি, সেটা আমরা এখন একটু জানবো কেন হইলো। তো ধরো যারা আমি হলো যখন জানুয়ারি মাসে পড়াইছিলাম প্রথম অধ্যায়ে পড়াইছিলাম এককের 3টা সিস্টেম আছে, এটা হলো এম কে। আচ্ছা আদিকালে যেটা ইউজ করা হতো মানে আগে, ধরো কথার কথায় আমরা এখানে লিখলাম হচ্ছে এফ পি এস, এটা ধরো 1700 সালের একক বা 1600 সালের একক, 1700 সালে ইউজ করা হয়েছে ধরো আর কি এটা বোঝানোর জন্য সি জি এস, আর ধরো 1800 সাল থেকে রাইট নাও আমরা ইউজ করতেছি হলো এম কে এস। এখন এইটা হলো সারা ওয়ার্ল্ডের সব জায়গায় প্রচলিত আছে, তাই এটা বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আর যদি হচ্ছে আমরা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আর যদি ফ্রান্সের ভাষায় লিখি তাহলে ফ্রান্সের ভাষায় এই যে জায়গায় একটু ডি আছে, এটা পুরাতন বইয়ে ছিল এরকম একটা স্মল ডি আছে, তো ওটা আমাদের এখন প্রয়োজন নাই, আমাদের বইয়ে শুধু ইউনিট আছে। তো এই যে এখান থেকে আই আর এখান থেকে এস, এই দুটারে সাজিয়ে লেখা হলো এসআই, মানে এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট কি, ওটা হলো এম কে এস পদ্ধতিকে এসআই ইউনিট বলা হয়, মনে থাকবে। এখন এম মানে হচ্ছে আরেকটা জিনিস, তোমরা যে মৌলিক রাশি পড়ছো কয়টা পড়ছো 60টা, তার মধ্যে প্রথমে ছিল হলো দৈর্ঘ্য, তারপরে ছিল হলো ভর, তারপরে ছিল হলো সময়। এখানে প্রত্যেকটা রাশির ইউনিট, প্রত্যেকটা ইউনিটের অ্যালফাবেট গুলা এই ক্রম অনুযায়ী আছে, দৈর্ঘ্য ভর সময়। প্রথম যেটা আসতেছে এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা হলো ফুট, এটার এফ টি দ্বারা প্রকাশ করে, আর তারপরে এটা আছে ভর, তাহলে এটা ভর, ভরকে পাউন্ড দ্বারা প্রকাশ করে, এটারে আমরা ওই যে এখনো অনেক পদার্থের গায়ে লেখা থাকে এলভি, এলভি দ্বারা এখানে পাউন্ড বোঝায়, বুঝছো, সিম্বলাইজ। আর সময়ের একক আদিকাল থেকে সেকেন্ড চলে আসতেছে। তাহলে যখন তুমি সিজিএস পদ্ধতিতে যাবা তখন সিতে বুঝাবা হলো সেন্টিমিটার, তখন জিতে হলো গ্রাম, তার মানে যখন তুমি সিজিএস এ যাবা তখন ভর নে লাগবো গ্রামে আর দৈর্ঘ্য নে লাগবো কিসে, তাই এই যে এখানে সিসি আসছে আর গ্রাম আসছে। আচ্ছা আর এস তো সেকেন্ড, এখানে চেঞ্জ হয় নাই। আর এই ক্ষেত্রে যখন তুমি এম কে এস সিস্টেমে করবা
তখন এম তে হলো এখানে মিটার, এম ই টি ই আর, মিটার অথবা এম ই টি আর ই। আর কি তে হলো কিলোগ্রাম, কিলো একটা এল, জি আর এম গ্রাম, এখানকার কে আর এখানকার জি, এই হলো কেজি, আর এখানকার মিটারের এম, আর সেকেন্ড তো সেকেন্ডই। তার মানে এটা হচ্ছে তোমার হলো এম কেস পদ্ধতিতে এককের সিস্টেম, আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এককের সিস্টেম। বুঝছো? এখন এই ঘনত্বের ক্ষেত্রে দুইটাই শিখতে হয়। জিজ্ঞেস করো কেন? কারণ এই টার্মটা দিয়া অনেকগুলা এমসিকিউ হবে, আর এই টার্মটা তোমার সিকিউ এর মধ্যেও আছে, আবার হলো এমসিকিউ এর মধ্যেও আছে। এটা সিকিউ এর মধ্যে থাকবে, সিকিউ এর মধ্যে করার সময় এই যে এইখানে নিয়ে কনভার্ট করে না লাগবে, আর ওটা হলো সিকিউ থেকে সরি মানে এই সিজিএস দিয়ে সিজিএসসি প্রশ্ন হবে, মানে প্রশ্নের অ্যান্সার করা লাগবে, এরকম হবে। বুঝছো? এই জন্য এখানে ঘনত্বের এই দুইটা জিনিসই আমাদের জানতে হবে। তাহলে আসো আমরা যাই না নেই। আমি ধরো এই জায়গায় লিখলাম ঘনত্ব, লিখলাম ধরো আমরা এই জায়গায় লিখলাম হচ্ছে ঘনত্ব ইজ ইকুয়াল টু, এখানে আছে হলো ভর, আর নিচে আছে হলো আয়তন। আচ্ছা, তাহলে ঘনত্বের একক ধরো আমরা নেব হলো কেজি, আর নেব হলো মিটার ইনভার্স 3, এটাই আনবো। তাহলে উপরে তখন ভরের একক কিসে নিবা? কেজিতে। তাহলে লিখলাম কেজি, উপরে যে রাশিটা থাকবে, আর আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন, তাই না, উচ্চতা এইচ। তাহলে আমরা এই জায়গায় পাইতেছি হলো দৈর্ঘ্যের একক হলো মিটার, গুণন প্রস্থের একক মিটার, গুণন উচ্চতার একক মিটার। তাহলে তোমার কি দাঁড়ায়? মিটার কিউব। তাহলে নিচে লিখলাম মিটার কিউব। তাহলে এইটাকে যদি লিখি তাহলে কেজি, এই জিনিসটা হবে স্ল্যাশ, আর এখানে হবে মিটার কিউব। তাহলে এটা বলবো কেজি মিটার, কেজি পার মিটার কিউব। আর যদি উপরে ওঠে তাহলে লিখবো হচ্ছে কেজি মিটার ইনভার্স 3। বুঝতে পারছো? এটা গেল আমাদের এমকেএস সিস্টেম। আসো এখন সিজিএস। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার ঘনত্ব, আমরা সমান সমান এখানে পাইতেছি হলো উপরে হলো তোমার ভর, নিচে হলো আয়তন, আয়তন। তাহলে আয়তন সমান সমান ভলিউম সমান সমান দৈর্ঘ্য গুণন ব্রেথ। এই যে ব্রেথ হলো বি আর ই এ বি টি এইচ, ব্রেথ। ব্রেথ মানে হলো প্রস্থ, আর হলো হাইট। তাহলে এবার নিবা সেন্টিমিটার গুণন সেন্টিমিটার গুণন সেন্টিমিটার। কয়টা সেন্টিমিটার আছে? তাইলে আমরা হচ্ছে এখানে সেন্টিমিটার কিউব পাইলাম, তাই না? কথা হলো? আচ্ছা, ওকে। তাহলে আমি ভর নেব গ্রামে, সিজিএস পদ্ধতিতে, সিজিএস, জিতে হলো গ্রাম। তাহলে উপরে লিখলাম গ্রাম, নিচে লিখলাম হলো সেন্টিমিটার কিউব। তাহলে আসতেছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো? অথবা গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। প্রশ্ন হলো গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 কিভাবে সিসিতে রূপান্তরিত হয়। এখন এইটার একটা ইংলিশ নাম আছে, এইটার ইংলিশ নামটা কি? এখানে আমি লিখলাম সেন্টিমিটার কিউবকে বলা হয় হচ্ছে কিউবিক সেন্টি, এম ই টি ই আর, কিউবিক সেন্টিমিটার। তাহলে কিউবিক থেকে সি নেব, আর সেন্টিমিটার থেকে সি নেব। কয়টা সি আসলো আমার কাছে বলো তো? দুইটা। এখান থেকে একটা সি, এখান থেকে একটা সি, এই দুই সির এক জায়গায় করলে হয় সিসি। তাহলে সেন্টিমিটার কিউব মিনিং ইজ দ্যাট সিসি। বুঝতে পারছো? প্রবলেম আছে কোনো? আচ্ছা, ওকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এইভাবে লিখতে পারি ঘনত্ব ইকুয়ালস টু, উপর হলো গ্রাম, নিচে যেহেতু কিউবিক সেন্টিমিটার মিনিং ইজ ইকুয়াল টু সিসি, তাইলে আমরা এই যে লিখলাম গ্রাম, এটার পার এনে শুধু সিসি, এটার বলে গ্রাম পার সিসি। আবার হচ্ছে গ্রাম সিসি ইনভার্স 1। বুঝতে পারছো? তাহলে ঘনত্বের টোটাল একক হচ্ছে আমার হলো গ্রাম পার সিসি, অথবা গ্রাম, সরি, গ্রাম সিসি ইনভার্স 1, আর হলো কেজি পার মিটার কিউব, কেজি মিটার ইনভার্স 3। এটা তোমার মাথার মধ্যে সবসময় রাখা লাগবে। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এখন ম্যাথ করার সময় শীট বের করো তো, তোমাদের যে একটা শীট দিছি। সৃজনশীল না, আমি বলতেছি, ধরো সবাই হলো 7 পেজে যাও। ধরো এই যে 7 পেজে তোমাদের আছে এই জায়গায়।
রাফি পাইছো? ধরো নাম লিখে নাও। শিটের 50টা টাকা আগামী ক্লাসে দিয়ে দিও, যারা যারা পাও নাই, যারা যারা দেও নাই টাকা একটু এই ই করো না, হ্যাঁ লস খাওয়াই দিও না, দেও। তাই নাকি? ভুল আছে, প্রিন্টিং মিস্টেক হয়, ভুল অবশ্যই আছে, এটা আমি জানি। আচ্ছা ওরে এখন আজকে একটু বুঝাবো, ওগুলো এমসিকিউ টেস্টে লাগবে তো, ওটার জন্যই দিলাম সামনে। রেডি সবাই? আচ্ছা তোমরা রেডি হয়েছো? ঠিক দাও আমারে। 7 পেজে দেখো লেখা আছে রুল 1, কঠিন পদার্থের ক্ষেত্রে ঘনত্বের একক গ্রাম পার সিসি অথবা জি সিসি ইনভার্স 1 অর জি এম সি সেন্টিমিটার ইনভার্স 3 অর, এই ধরো তুমি অন্যদিকে থাকে রয়েছে, না ধরলে তবু না। তোমরা দুজন একটা দেখো তো, ধরো অর, পাইছো? এটা এককে থাকলে তাকে 1000 দ্বারা গুণ করে কেজি মিটার পার কিউব অথবা কেজি মিটার ইনভার্স 3 তে রূপান্তর করা লাগবে। এটাকে সংক্ষেপে এইভাবে লিখছি, যদি ম্যাথের মধ্যে দেখো জিএম পার সিসি আছে, তাহলে এটাকে যদি যাই তাহলে 1000 দ্বারা গুণ করলে তোমার সেটা হবে কেজি মিটার ইনভার্স 3। এটা একটা মুখস্থ পদ্ধতি, আর এটা কেন হলো, জীবনে একবার হলেও তোমার এটার পিছনে সময় দেওয়া লাগবে। ফর এক্সাম্পল ম্যাথ করতেছো, ম্যাথের মধ্যে দেখো যে এখানে আছে হলো 108 গ্রাম পার সিসি। এখন এটা দিয়ে অঙ্ক করলে আর অঙ্ক হবো না, তোমার রেজাল্ট মিলবে না। আচ্ছা তোমার হলো অনেক সুন্দর প্রশ্ন, সিকিউ এর মধ্যে হচ্ছে তুমি হলো সবসময় কেজি মিটার ইনভার্স 3 তে রূপান্তর করবা, তাহলে এমসিকিউ কেন করব না জিজ্ঞেস করো। কারণ হলো এমসিকিউ এরকম অপশন দেওয়া থাকবে ক খ গ গ। তুমি যদি দেখো যেমন 170 গ্রাম পার সিসি, এরকম সবগুলাই এই একই জিনিস দেওয়া আছে। যদি এরকম দেখো যে এরকম দেওয়া আছে, ধরো এরকম এখানেও একটা মান, এরকম একটা মান, এরকম একটা মান, তাহলে বোঝা যাইতেছে যে অ্যান্সার গুলো আছে এই গ্রাম পার সিসিতে। তাহলে আমি কি গ্রাম পার সিসি আরো চেঞ্জ করব? কিন্তু সিকিউ এর মধ্যে কি কোনো অ্যান্সার দেওয়া থাকবে না? হ্যাঁ হ্যাঁ, সিকিউ এ যদি কোনো অ্যান্সার না দেওয়া থাকে তাহলে সিকিউ এর সবগুলা বিভিন্ন রাশি সবগুলা হলো এমকেএস এককে থাকবো। কোন এককে থাকবো? তাহলে তোমার নেওয়া লাগবে এমকেএস এ, এটা মাথার মধ্যে আজকে থেকে পুশ করে নাও এমকেএস। ভালো স্টুডেন্টদের এইভাবে মনে রাখা লাগবে, আর যাদের একটু মাথার মধ্যে কম তারা হলো ওইভাবে শিখবো যে হলো 1000 দিয়ে গুণ করে নেওয়া লাগবে। বুঝাইতে পারছি? আচ্ছা এখন আমরা এই জায়গায় না 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 সিকিউ এ, ও হ্যাঁ সিকিউ এ যেটাই থাক 1000 দ্বারা গুণ করব। কেন করব? হয় এমকেএসে নেব, কেন করব? এখন আসো এটা কাজ শুরু করি। ধরো এই 108 গ্রাম পার সিসি রে রূপান্তর করা লাগবে, তাই না? এখন এটারে যদি সাজিয়ে লিখি 108 লিখলাম, এই জিনিসটা সোজা করে উপরে চলে গেল গ্রাম, নিচে আসলো সিসি। পরবর্তীতে 108 আমরা হলো তাহলে গ্রামকে নিতে চাইতেছি, মনে মনে স্বপ্ন দেখতেছি কেজিতে নেব, আর সিসি কে নেব হলো মিটার কিউবে, তাই না? এটা আমাদের ড্রিম। তাহলে এখন একটু আগে আমরা বলছি প্রতিটা ইউনিটের সাথে মনে মনে 1 থাকে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাই আছে না? তাহলে 1 গ্রাম রে নেওয়া লাগবে 1 কেজিতে, 1 সিসি রে নেওয়া লাগবে 1 মিটার কিউব। প্রবলেম সলভ। তাহলে কিভাবে করব পাশে আমরা দেখি। ধরো এই জায়গায় লিখলাম 1 গ্রাম ইজ ইকুয়াল টু, আমরা সবাই বলো তো কত কেজি 1 গ্রাম সমান সমান 1 ভাগ 1000 কেজি। ওয়াই? কারণ হলো আমরা সবাই জানি যে 1000 জিএম ইজ ইকুয়াল টু 1 কেজি। ওই যে একটু আগে শিখলাম 12 কেজি চালের দাম 100 টাকা, 1200 টাকা, অতএব 1 কেজি চালের দাম 1200 ডিভাইডেড বাই 12। এখানেও ঠিক তাইভাবে লিখতে পারি যে 1000 গ্রাম সমান 1 কেজি, অতএব 1000 এর বদলে লিখলাম 1, পাশে রইল গ্রাম, তার মানে এটা ওই পাশে যায় 1 ভাগ 1000 কেজি। কারো প্রবলেম আছে? আচ্ছা তাহলে আমরা এটা মাথায় রাখলাম, থাকুক। এখন এটারে কিভাবে আরো, যেহেতু এখানে কিছু ভালো স্টুডেন্ট আছে, আমরা এটার আরেকটু কনভার্ট করি। 1 ভাগ 10 গুণন 10 গুণন 10 কেজি। তাহলে আমরা এটারে এইভাবে লিখতে পারি 1 ভাগ 10 গুণন 1 ভাগ 10 গুণন 1 ভাগ 10 কেজি। তাহলে এটারে লিখতে পারি 1 ভাগ 10 মানে 10 ইনভার্স গুণন 10 ইনভার্স গুণন 10 ইনভার্স কেজি। সবগুলার একত্রে লিখলে কি হয়? 10 ইনভার্স 3 কেজি। কথা বলো না কেন? অর্থাৎ 1 গ্রাম ইজ ইকুয়াল টু এই যে এটা 10 ইনভার্স
3 কেজি। কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা এটা গেল। আর নিচে আসছে সেন্টিমিটার সিসি, এটার আরেকটু বানিয়ে নেই। 1 গ্রাম লিখলাম, একটু আগে শিখাইছি সিসি মানে হলো সেন্টিমিটার কিউব। সিসি মানে কি? তার মানে সেন্টিমিটার কিউবে মিটার কিউবে নেব। পাশে আমি লিখলাম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এই জায়গায় পাই, আচ্ছা তাহলে আমরা এই জায়গায় এটারে এইভাবে লিখতে পারি 1 সেন্টিমিটার গুণন সেন্টিমিটার গুণন সেন্টিমিটার। এখন তার মানে এটার সাথে 1 থাকা মানে এর সাথে 1 থাকা, এর সাথে 1 থাকা, টোটাল কয়টা সেন্টিমিটার আছে? গত ক্লাসে আমরা শিখছিলাম 1 সেমি ইজ ইকুয়াল টু 1/100 এম, এটা শিখছিলাম না? এটা মিনিং কি হইতে পারে এরকম করে যদি লিখি 10 ইনভার্স 2, মানে হলো এরকম 1 ভাগ 10 গুণন 10 এম ইজ ইকুয়াল টু 1 ভাগ 10 স্কোয়ার এম, মানে হলো 10 ইনভার্স 2 এম। যেহেতু আমাদের এখানে কিছু ভালো রয়েছেন, তারা এই যে এইভাবে মনে রাখবো যে 1 সেমি ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2 মিটার। 3 দিন 4 দিনের প্র্যাকটিস করলে ব্রেনে সেট হয়ে যাবে, নিউরন এটা তোমার কনজিউম করে নিব, পরে নিউরন খালি ধাক্কা দিয়ে বের করে দিব। আচ্ছা তাহলে আমি এইটুকু মান এটারে সরে রাখলাম। তাহলে দেখো এইটুকুরে এখন ব্যাক ব্যাক এইটুকু আমরা হচ্ছে এই যে এই জায়গায় বসাবো, এই যে 1 সেমির বদলে 10 ইনভার্স 2, আবার এই সেমির বদলে 10 ইনভার্স 2, আবার এই সেমির বদলে 10 ইনভার্স 2। তাহলে কয়টা আছে? বোঝো নাই মনে হয়? বুঝছো কি জিনিসটা? মানে প্রতি 1 সেমি সমান সমান কি 10 ইনভার্স 2। কথা বল না কেন? তাহলে আমরা হচ্ছে এটার এই যে জায়গায় নিলাম, এটা ওর কাছে দিয়ে দিলাম, এটা ওর কাছে। এখন মাঝখানে যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকার কারণে আমি এখানে একটা গুণ এখানে একটা গুণ দিলাম। মিটার মিটার মিটার, দ্যাট মিন্স মিটার কিউব, তাই তো? এইটা 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 এখানে কি হবো? 10 ইনভার্স 6। বোঝো নাই মনে হয়? তার মানে আমরা এখানে শিখলাম হচ্ছে 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 6 মিটার কিউব। এই যে এটা সাইন্টিফিক মুডে আমরা মনে রাখবো। তাহলে মানগুলো এখন বসাও। 1 গ্রাম সমান সমান কোথায় যেন হিসাব করে রাখছি, ওই যে পাশে। তাহলে উপরে দিয়ে দিলাম হচ্ছে 108 গুণন ওটার মান দিলাম হলো 10 ইনভার্স 3 কেজি, তাই না? আর নিচে আসলো তোমার এই যে 10 ইনভার্স 6 মিটার কিউব। এই দেখো কেজি মিটার কিউবে কনভার্ট হয়ে গেছে না? এখন টপারদের কাজ হলো এটা এটা কি করা, এই যে এরকম 108 গুণন এখানে 10 10 ভিত্তি 1 হইলে পাওয়ারগুলা কি হয়? ভাগ অবস্থায় থাকলে যোগ হয়, বিয়োগ হয়। গুড। তাহলে -3 মাঝখানে হলো বিয়োগ, আর হলো -6। এখানে আসে তোমার কেজি, আর নিচে আসে মিটার কিউব, পাশাপাশি লিখে ফেললাম। তাহলে আমরা এখানে পাইতেছি 108 গুণন এখন 10 ইনভার্স 3 মাইনাস মাইনাসে প্লাস 6 কেজি মিটার ইনভার্স 3। আমরা এখানে পেয়েছি 108 ইন্টু 10, এখানে বাদ দিলে হয় কিউব, 10 কিউব কেজি মিটার ইনভার্স 3। এখন বলো তোমরা সবাই এটা মানে কি? এটা মানে হলো 1000। তার মানে লাস্ট আমার যেটা দাঁড়াইলো 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। লাস্ট আমার কি দাঁড়াইলো? 1000 দ্বারা। কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে যদি কোশ্চেন করি কেন 1000 দ্বারা গুণ করতে হবে, বাসায় একবার দুইবার তোমরা করবা, কারণ তোমাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। এগুলা করতে হলে এগুলার পিছনের বেসিক তোমার জানতে হবে। করবা না ইনশাল্লাহ? অবশ্যই কিন্তু করতে হবে, না করলে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা চ্যানেল এই যে এইটাই, আমি একটু তোমাদের সাথে ছুটির পরে হবনি, ফেসবুকে অ্যাড হবনি, ওইখানে লিঙ্ক আছে। আচ্ছা তাহলে আমরা কি এটা বুঝছি এখন? কারো কোনো প্রবলেম আছে এখানে? মানে কেন করলাম? সমস্যা আছে? বইয়ের লাইন ধরো। এখন বইয়ের কিছু লাইন আছে, সেই লাইনগুলো এখন আমরা পড়বো। রেডি সবাই? রেডি? সান বইয়ের মধ্যে দেখো এইখানে দেওয়া আছে ঘনত্বের একক কেজি মিটার পার কিউব অথবা গ্রাম পার সিসি, এটার মধ্যে টিক চিহ্ন দাও। এই বইটা কার? আমারটা না এটা? নাকি আমি কারো বই নিচ্ছি? আচ্ছা তাহলে তোমার আমারটা দাগাইলাম না। এর মধ্যে টিক দিছ? হ্যাঁ 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 হ্যাঁ। রেডি? রেডি? টাইম নিও না বেশি। আচ্ছা নিচে লেখা আছে ঘনত্বের একক হলো ml ইনভার্স 3। এটা তো আমরা জানি সবাই, না? এই জিনিস এটা মাত্রাটা আমি হচ্ছে ফার্স্ট